জি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আমি হাফসা, একজন মা এবং একই সাথে একজন গৃহিণী। আমার আজকের রিয়েল লাইফ ফুটেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রতিদিনের সংসারের গল্পগুলো, ব্যস্ততার মাঝেও আনন্দ খুঁজে পাওয়ার মুহূর্তগুলো আর সংসারের কাজের কিছু সহজ কৌশল নিয়ে আজকের ব্লগে আমি আপনাদের সাথে থাকতে চলেছি। আমার দুপুরের কাজগুলো যেভাবে অল্প সময়ে আমি শেষ করি সেটাই আজকে প্রেজেন্ট করব আপনাদের সামনে। আপনি যদি সময়ের ব্যবস্থাপনা ভালো বুঝেন বা ভালো জানেন তাহলে কিন্তু যে কোনো ব্যস্ততাকে সহজে সামলানো সম্ভব। সময়ের ম্যানেজমেন্ট না বুঝলে কাজে পরিপূর্ণ ব্যস্ত মুহূর্তগুলোকে মেনটেন করাটা টাফ হয়ে যায়। একই সাথে কয়েকটি কাজ পড়ে গেলে কিছুক্ষণ এটা কিছুক্ষণ ওটা না করে বরং একসময়ে একটাই কাজ করা উচিত। এতে করে যেটা হয় ওই কাজটার মান ভালো হয়। আর অনেক সময় বাসায় গেস্ট আসলে যারা একক পরিবারে আছেন এবং হেল্পিং হ্যান্ড নেই, সে সাথে বেবিও আছে, তারা কিন্তু চাইলেও ওই কাজগুলো স্টেপ বাই স্টেপ একই সাথে করতে পারবেন না। তারা যেটা করতে পারেন তা হলো যা কিছু অ্যারেঞ্জ করবেন তা আগের দিনেই রেডি টু কুক করে রেখে দিতে পারেন। কোটা বাছা, ফ্রাই করা বা নাস্তা যা কিছু বানাবেন মোটামুটি করে তৈরি করে ওটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। পরের দিন শুধু ভাজবেন বা শুধু রান্না করবেন। যেই রুমটা গেস্টদের থাকতে দিবেন, তারপর যে ড্রয়িং রুমটা আছে যেখানে ওনারা বসবেন, সেই রুমগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে একদম টিপটপ করে গুছিয়ে রেখে দিবেন এবং বাসার সকলকে সেটা জানিয়ে দিবেন যে ওই রুমগুলো যেন এলোমেলো বা মেসি না করে। বাচ্চারা যদি থাকে তাহলে বাচ্চাদেরকেও সেটা বুঝিয়ে বলতে হবে, যেটা আমি করে থাকি আর কি। নির্দিষ্ট যে রুমগুলো আমাদের জন্য আছে আমরা সেগুলোই ব্যবহার করব। তাহলে দেখবেন যে পরের দিন যে রুম গোছানোর যে ঝক্কি ঝামেলা, এটা থেকে আপনি পুরোপুরি মুক্তি পেয়ে গেছেন। কোন কোন রেসিপিটা করতে চাচ্ছেন সেটার জন্য একটা লিস্ট করে হাতের কাছে রেখে দিবেন। আর আগের দিন তো সব কিছু অর্গানাইজ করে রেখে দিয়েছেন আপনি কি কি করবেন, তো সেইভাবে মিলিয়ে মিলিয়ে একটা দুটো করে করে একসাথে স্টেপ বাই স্টেপ করে নেবেন। এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করে, আপনার হেসেল কমিয়ে দিবে, সেই সাথে কাজ করে ক্লান্ত হবেন না। আধা ঘন্টা বা 40 মিনিট কাজ করার পর 5 থেকে 10 মিনিট করে একটুখানি রেস্ট নিয়ে নেবেন। এক নাগাড়ে কাজ করে করে কাজের সময় যে ক্লান্তিটা ভর করে সেটা কিন্তু আর হবে না, আপনি প্রাণবন্ত থেকেই কাজটা করে নিতে পারবেন। যেই 5 অথবা 10 মিনিট সময়ের মধ্যে আপনি রেস্ট করবেন সেই সময়টাতে কোনো অবস্থাতেই কিন্তু ফোনটা ধরবেন না বা রিমোট নেবেন না হাতে। তাহলে দেখবেন যে মুহূর্তের মধ্যে আপনার 1-2 ঘন্টা সময় একদম অযথা খরচ হয়ে যাবে, আপনি তা কিন্তু টেরই পাবেন না। এটাকে আমি আমার ভাষায় বলি সময়ের বরকত নষ্ট করে দেয়। তো যাই হোক, এখন হচ্ছে সকাল 11টা বাজে, ঠিক সকাল না আবার ঠিক দুপুরও না এই সময়টা। তো এই সময়টা হচ্ছে কি আমার অনেক বেশি ব্যস্ততায় পরিপূর্ণ থাকে। তো আজকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব এই ব্যস্ত সময়টাকে আমি কিভাবে ট্যাকেল দিয়ে থাকি। এখানে যে ড্রেসিং টেবিলটা আছে এটা আজকে 5-6 দিন ধরে ময়লা হয়ে আছে, তো এটাকে মুছবো। একদিনে তো সমস্ত কাজ আমি করি না, আমার কাজের একটা প্ল্যান থাকে যেটা উইকলি প্ল্যানের মধ্যে পড়ে, অর্থাৎ যে কাজগুলো আমি উইকলি করি অর্গানাইজ করি সেগুলো উইকলি করি, আর যেটা প্রতিদিন করি সেটা তো রেগুলার কাজের মধ্যে পড়ে, রেগুলার রুটিন, সেটা রেগুলারই করি। তো রেগুলার কাজের মধ্যে আবার উইকলি কাজটাকে যদি হঠাৎ করে ঢুকিয়ে দিই তাহলে হযবরল হয়ে যায় আমি এবং ক্লান্ত হয়ে যাব, আমি সব কিছু মেনটেন করতে পারবো না। একা হাতে সিঙ্গেল ফ্যামিলিতে সব কিছু মেনটেন করতে হলে একটু বুঝে শুনে কাজগুলো করতে হয়, একটু এদিক সেদিক করে করতে হয়। তো আমার উইকলি কিছু প্ল্যান থাকে, যেমন প্রতি সপ্তাহে কিছু কাজের আলাদা প্ল্যান থাকে, সেটা আমি নোট আকারে রেখে দিই যে সপ্তাহে একবার করে ওই কাজগুলো করতে হয়। তো আজকে ধরেন আমার ড্রেসিং টেবিল মোছা আছে বা মোছামুছির কাজটা আছে, তো আজকে তো আমি সারা বাসার সব ফার্নিচার মুছতে পারবো না। যদি সারা বাসার সমস্ত ফার্নিচার আজকে মোছার চেষ্টা করি সেক্ষেত্রে হবে কি আমি খুব অনেকটা সময় নিয়ে কাজ করব, ক্লান্ত হয়ে যাব। দুপুরের যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, বাচ্চাদেরকে যে প্যারেন্টিংয়ের ব্যাপারটা আছে, তারপর বাচ্চাদেরকে যে পড়াশোনা করাবো, সেই সময়গুলো কিন্তু আমি আর পাবো না। তো যার জন্য করেছি কি আমার বেডরুমের যে ফার্নিচারগুলো আছে তার থেকে 2টা ফার্নিচার বাছাই করে মুছেছি, তার মধ্যে হচ্ছে ড্রেসিং টেবিল একটা। তো ড্রেসিং টেবিলের আয়নাটাকে ক্লিন করার জন্য আমি গ্লাস ক্লিনার ব্যবহার করেছি, সেটা আপনারা দেখেছেন। আর ওটা দিয়ে যে জায়গাগুলো বেশি নোংরা ছিল সে জায়গাতে স্প্রে করে মুছে নিয়েছি। এখন সরাসরি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আসার আগে আরও একবার রান্নাঘরে এসেছিলাম। কেন এসেছিলাম জানেন? ওই যে গরম পানি করার জন্য, বাচ্চাদেরকে গোসল দেওয়াবো। বাচ্চারা ঘুম থেকে তুলেছি, বাচ্চাদেরকে তুলে গোসল দিয়েছি, গোসল দিয়ে বাচ্চাদেরকে একটু টিভির সামনে বসিয়েছি। এখন তো ওদের ছুটির সময় যাচ্ছে, একটুখানি রিল্যাক্স করুক, একটুখানি আনন্দ ফুর্তি করুক, সেই সাথে নিজের পড়াশোনাগুলোও চালিয়ে যাক। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকছে, যদি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দিবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ব্লগটা। যে আপু ভাইয়েরা নতুন করে আমার চ্যানেলের সাথে কানেক্টেড হয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট রাখছি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা প্রেস করে দেবেন। যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
পাউরুটিতে একটুখানি জেলি মেখে বাচ্চাদেরকে দিয়ে এসেছে একটা প্লেটে করে, ওটা টিভি দেখবে আর ওটা খেয়ে নেবে। অল্প স্বল্প নাস্তায় দিয়েছি, কারণ এখন হচ্ছে একদম লাঞ্চের সময়টা হয়ে যাচ্ছে প্রায়। লাঞ্চ প্রিপারেশন করতে করতে আমার কিন্তু দুপুরটা হয়ে যাবে, তখন একই সাথে পেট ভরে একটু খেয়ে দিবে খাবারটা। খেয়ে দিয়ে বেশ পরবর্তী সময়ে কী কী করবো ওদেরকে নিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমি পোলার চাল 1 কাপ আর আধা কাপ পরিমাণে 2 রকমের ডাল নিয়ে ওটা একটু ভিজিয়ে রাখবো। আর গরম মশলা হিসেবে নিয়েছি একটু দারুচিনি, একটু এলাচ, একটুখানি তেজপাতা আর হচ্ছে 4-5টা লবঙ্গ, 6টা লবঙ্গ। কারণ ভুনা খিচুড়িতে লবঙ্গর পরিমাণটা একটু বেশি দিলে ওটা খেতে ভালো লাগে, ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। তো দুপুরের রান্না যেহেতু করছি আর আপনাদের সাথে শেয়ারও করছি, তো বলি আজকে আমার দুপুরের রান্নাতে থাকছে আচারি খিচুড়ি। মানে এটা খেতে অনেক বেশি মজা হয়, মানে এক কথায় দুর্দান্ত টেস্ট হয় এটার। তো আচারি খিচুড়িটা আমি আজকে যেভাবে করছি তার সমস্তই স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো এখানে হচ্ছে মশলাগুলো একসাথে ধুয়ে নিলাম চালের সাথে। আমার এই আচারি খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে আমি কখনোই শেয়ার করিনি, ইভেন আমার চ্যানেলে কোথাও এই আচারি খিচুড়ির রেসিপি পাবেন না। একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা আচারের তেল দিয়ে, তবে সিস্টেমগুলো একটু ডিফারেন্ট ছিল। আমি সবসময় যেটা বলি, একটু সিস্টেমটা ডিফারেন্ট করে মশলা ব্যবহার যদি একটু ভিন্ন ওয়েতে করি এবং রেসিপিটা যদি একটুখানি অদল বদল করে করি, তাহলে স্বাদের বেশ খানিকটা পার্থক্য চলে আসে। তো এখন আমি ছোট্ট একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এটা আমার 1 কেজি ওজনের প্রেশার কুকার, মানে 1 কেজি এবিলিটি আর কি। তো তার মধ্যে হচ্ছে আমি এখানে আদা আর রসুন একদম পেস্টের মতো করে মিহি কুচি, আর 2টা পেঁয়াজ, আর এখানে ওই যে আচারের তেল বেশ খানিকটা, আর আছে আচারের মশলা আছে ছোট ছোট করে কিছু জলপাই, মানে আচার সহ আর কি, মশলা সহ তেলটা দিয়ে দিলাম। আর এখানে চাল দিলাম, তারপর একটুখানি হলুদের গুঁড়ি দিলাম, তারপর হচ্ছে একটুখানি লবণ দিলাম। সমস্ত কিছু একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। আর গরম মশলা যা যা ব্যবহার করেছি তা চালের মধ্যে দিয়ে প্রথমে যখন ধুয়েছি তখন আপনাদেরকে কিন্তু বলে দিয়েছি। এবার এই চালের এখানে তো আছে 1.5 কাপ পরিমাণ চাল এবং ডাল, তার দ্বিগুণ পানি আমি অন্য চুলায় ফুটিয়ে নিয়েছিলাম। সেই ফুটন্ত গরম পানিটা প্রেশার কুকারে দিয়ে একবার সিটি এনে তারপর স্লো করে দিয়ে এই তো 5-6 মিনিট বা 10 মিনিটের মতো বসিয়ে রাখবো দমে। একবার সিটি আসলেই হবে। তো দমে বসিয়ে রাখলেই কিন্তু আমার খিচুড়িটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তো চলুন খিচুড়ি ওদিকে হতে থাক, এই 10 মিনিট সময় ওয়েস্ট করার কোনো দরকার নেই, যেহেতু আমি আমার এই ব্যস্ত সময়টাকে খুব দ্রুত কাভার দেওয়ার চেষ্টা করি, তাই একই সাথে আমি কয়েকটা কাজ করে নিই। খিচুড়ির প্রিপারেশন থেকে একদম রান্না পর্যন্ত 20 থেকে 25 মিনিট সময় কিন্তু যথেষ্ট। এটা খেতে কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না, জাস্ট এমনিতেই খেয়ে নেওয়া যায়। আর এত বেশি সফট, মোলায়েম আর সুন্দর ফ্লেভারযুক্ত হয়, এটা এমনিতেই অনেক বেশি মুখরোচক হয় খেতে। তবুও আমি এটার সাথে ডিম সিদ্ধ করেছি। আমার ছেলেমেয়েরা এবং আমি হচ্ছে গিয়ে সিদ্ধ ডিম দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমার হাজব্যান্ড হচ্ছে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে। তো যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড গতকালকে আবারও সিলেট গেছেন। এই গোটা সপ্তাহ জুড়ে উনি সিলেট আর চট্টগ্রামের মধ্যে দৌড়াদৌড়ির উপরেই আছেন আর কি, বিশেষ একটা কাজে। তো যাই হোক, এখন আমি কিছু ফ্রুটস প্রিপারেশন করে নিচ্ছি, কারণ সকালে বাচ্চারা তেমন কিছু খায়নি, ওরা শুধু একটুখানি একটা স্লাইস করে পাউরুটি খেয়েছে। তো দুপুরবেলা যে ওদের ফলটা দেওয়ার কথা থাকে 12টার সময়, সেটাও কিন্তু খায়নি, যেহেতু লেটে উঠেছে, গোসল দিয়েছে। তো ওটা আর না দিয়ে এখন খালি পেটে আর ফলটা দিতে চাচ্ছে না, একদম খাবারের পর, ভারী খাবার খাওয়ার পরে ফল টল খাবে আর কি। ছোটোবেলা থেকে একদমই একই নিয়মে আমি এখন পর্যন্ত বড় করেছি বলে আলহামদুলিল্লাহ ওদের অ্যাসিডিটির কোনো প্রবলেম নেই। বাইরের প্যাকেটজাত খাবারগুলো থেকে অনেক বেশি দূরে রাখি আমার বাচ্চাদেরকে, এটা আমাদের আত্মীয় স্বজনরা সবাই জানেন। তো বাইরের যে প্রসেসিং ফুডগুলো আছে ওগুলো সাধারণত ছোটোবেলা থেকে একদম অ্যাভয়েড করেছি। আলহামদুলিল্লাহ আমার দুটো বাচ্চাই অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। পেয়ারা কেটে নিয়েছি একটা, এখানে পেয়ারার মধ্যে অল্প একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে একটু সিজনিং করে নিচ্ছি। রাজ হচ্ছে এভাবে পেয়ারা খেতে পছন্দ করে, ও আবার পেয়ারা খেতে চায় না, তো ওকে এভাবে একটু সিজনিং করে দিলে পেয়ারাটা অনেক মজা করে খায়, তার জন্য এটা করলাম আর কি। আর মরিচের পরিমাণটা একদম কম দিয়েছি, জাস্ট ছোঁয়ার মতো আর কি। তো এখানে হচ্ছে আমি সালাদ কেটে নিচ্ছি। সালাদ হচ্ছে শসাটাকে জাস্ট স্লাইস করে কেটে নিব আর সিদ্ধ ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। প্রায় 15-20 দিন আগের যে কমলাগুলো এসেছিল বাজারে, সেগুলোতে কিন্তু এত মিষ্টি ছিল না, কিন্তু এখনকার সময়ের যে কমলাগুলো এসেছে এগুলো অনেক মিষ্টি। সেই সাথে পেয়ারাগুলো, যেহেতু একদম এই সিজনে কোনো বৃষ্টিপাত নেই, তাই পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি।
গতকালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আজকে সকালেই কিন্তু আমি সকালে নাস্তা করার পরপরই বিছানা গুছিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কাপড় চোপড়গুলো আমি অর্গানাইজ করে রেখে দিয়েছি। ততক্ষণ আমার বাচ্চারা ঘুমাচ্ছিল। বাচ্চাদেরকে ঘুম থেকে তোলার পর তারপর আমি গরম পানি করে ওদেরকে গোসলটা দিয়ে দিয়েছি। ওদেরকে একটু হালকা পাতলা নাস্তা দিয়েছি। দুপুরের রান্নাটা করছি। একই সাথে সব কিছু প্রিপারেশন নিচ্ছি। গোটা বাসা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিয়েছি। তো আমার সকালবেলার যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু ধাপে ধাপে আমি করে নিয়েছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে করার চেষ্টা করেছি। আবার যেই কাজগুলো হয়তো আমার কিচেনে একটা কাজ নিয়ে আমি পরে না থেকে একটা কাজকে হতে দিয়ে আরও কয়েকটা কাজ করে নিয়েছি। ঠিক এইভাবেই আমি আমার টাইমকে মেনটেন করি। তো এখন খিচুড়িটা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিলাম। খিচুড়িটা হচ্ছে ভিতর থেকে একদম সফট হয়েছে আর চালগুলো ফেটে গেছে, যেমন ঝরঝরে হয়েছে, তেলের পরিমাণও ঠিকঠাক আছে, বেশিও না কমও না। তারপর হচ্ছে সুন্দর ফ্লেভার, জাস্ট এটা খেতে অসাধারণ হয়। আচারের তো মরিচও ছিল, তাই আমি আলাদা করে আর মরিচ কিন্তু খিচুড়িতে দিইনি, আপনারা দেখেছেন। আবার আচারে যেহেতু একটুখানি চিনি দেওয়া আছে, চিনি হালকা একটু মিষ্টি মিষ্টি হয়, খিচুড়িটা ঝাল ঝাল হয়, ফ্লেভার অনেক বেশি ফ্লেভারফুল হয়। একদিন বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি রেকমেন্ড করছি, আসলে এটা অনেক মজা হয় খেতে। যেহেতু আচারি খিচুড়ি, তাই উপর দিক থেকে একটুখানি জলপাইয়ের আচার ছড়িয়ে দিয়ে খিচুড়িটাকে প্রেজেন্ট করছি আর কি। তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। খাওয়ার সময় আর একটুখানি আচার নিয়ে সবাই খাবো। গত ব্লগে আমার আচারের বয়ামটা আপনাদের থেকে অনেক বেশি প্রশংসা কুড়িয়েছে। তো অনেক আপুরা কমেন্ট করে জানিয়েছেন যে আচারের বয়ামের প্রেমে পড়ে গেছেন। তাদেরকে আমি বলতে চাই যে যারা আমার আচারের বয়ামের প্রেমে পড়বেন তারা ভাইয়ার সাথে বা ভাইয়াদের সাথে বসে যাবেন জরুরি বৈঠকে, যে আমারও এরকম একটা আচারের বয়াম চাই মানে একদম চাই দিতেই হবে। নাচরবান্ধা হয়ে লেগে থাকবেন, তাহলে দেখবেন এরকম বয়াম আপনার ঘরেও চলে আসছে। তো যাই হোক, আমি খাবারগুলো সার্ভ করে নিচ্ছি আর আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। রাজার বাবাকে অনেক মিস করছিলাম, সে থাকলে আজকে দুপুরটা হয়তো আরেকটু সুন্দর হতো, আমরা একসাথে সবাই বসে খেতে পারতাম। যাই হোক, আমি আচারের মরিচ থেকে ভেঙে একটু ঝালটা বের করে নিয়ে খাচ্ছি, অনেক ভালো লাগছে আসলে। গত এক সপ্তাহ ধরে ও অনেক বেশি দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন চট্টগ্রাম আর সিলেটে। তো বাচ্চারা খেতে পছন্দ করে মিষ্টি, তাই ও একদম বক্স ভর্তি করে মিষ্টি এনে রেখে দিয়ে গেছে ফ্রিজে, যেন বাসায় না থাকার জন্য বাচ্চারা মিষ্টি খেতে পাবে না, বা বাচ্চারা যদি আবার কান্নাকাটি করে মিষ্টির জন্য সেটা ভেবে ও মিষ্টি এনে রেখে দিয়ে গেছে। আসলে ওরা অতটাও যে খায় তা না, কখনো পছন্দ হলে খায় এক দুইটা, আবার কখনো একদমই খায় না। তো একটা বক্সে 5টা মিষ্টি রয়ে গেছে, ওগুলো বের করে নিচ্ছি। আমি খাবো একটা, ওরা যদি ভালো লাগে খাবে, না হলে পরে কোনো এক সময় খেয়ে নেবে আর কি। স্কুল বন্ধ হওয়ার পর থেকে ভাই বোনকে নিজের হাতে খাবার খেতে দিয়েছে, এখন থেকে নিজেরাই শিখো খেতে। যেহেতু স্কুলে রোজাকেও দিব এবছর, তো ওকে তো টিফিনটা নিজের হাতে খেতে হবে, ওকে সবসময় মুখে করে খাইয়ে দিই, রাজকেও খাইয়ে দিই। তো রাজের কিছুটা অভ্যাস হয়ে গেছে, আর রোজা হচ্ছে এখন প্র্যাকটিস করছেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই তো রোজাকে এখন পড়তে বসিয়েছি। তো আমাদের মামের গল্প শুনুন আপনারা। যেহেতু প্রথম ওকে লেখা শেখাচ্ছি, তাই এই ফুটেজটুকুন রেখে দিয়েছি, এটা একান্তই আমার জন্য, মানে আমার স্মৃতি হিসেবে। হয়তো অনেক আপুরাই আছেন যারা বাচ্চাদেরকে নতুন স্কুলে দিবেন, তাদের হয়তো বা কাজেও লেগে যেতে পারে। তো যাদের ভালো লাগবে, কাজে লাগবে, তারাই দেখবেন, আর যাদের লাগবে না তারা এই অংশটুকু স্কিপ করতে পারেন। তবে যাদের চ্যানেল আছে তারা ফুল ভিডিও না দেখে কোনো কমেন্ট করবেন না, এতে করে যেমন আপনার ক্ষতি তেমন আমাদেরও ক্ষতি। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের মামিয়ার শেষ যে গল্পগুলো আছে শেষের দিকে সেগুলো শুনতে থাকুন। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহ হাফেজ। আমরা এখান থেকে টান দিয়ে আলাদা আলাদা করে লিখবো না, একসাথে লিখে ফেলবো। দেখো, এখান থেকে তুলে উপরে ডটটাকে ছুঁয়ে আবার এইভাবে করব। এটা হচ্ছে এ, এটা কি ক্যাপিটাল এ, বলো ক্যাপিটাল এ স্মল এ। এম, দুটো স্ট্যান্ডিং লাইন দিয়ে মাঝখানে এভাবে ভির মতো করে দেব। এম, মা। এন, দুইটা স্ট্যান্ডিং লাইন দিব, আর এই কর্নার থেকে এই কর্নারে মিলিয়ে দিব। এন, না। এ, আ, বি, বা, সি, ক, ডি, ড, ই, এ, এফ, ফ, জি, গ, এইচ, হ, আই, ই, জে, যা, কে, ক, এল, লা, এম, মা, এন, ন, ও, পি, পা, কিউ, ক,
আর আর রা রা এস এস সা সা টি টি টা টা ইউ ইউ আ আ ভি ভি ভা ভা ডব্লিউ ডব্লিউ ওয়া ওয়া এক্স এক্স জা জা ওয়াই ওয়াই ইয়া ইয়া জেড জেড জি জি অথবা যা যা